ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং, আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। তো সেই সঙ্গে চলো সকাল সকাল আজকে তোমাদের জন্য ডব্লিউপি জিকে প্র্যাকটিস সেট 11 নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন থেকে প্রচুর ইনফরমেশন তোমরা গ্যাদার করবে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের পক্ষে ভীষণভাবে উপকার হবে। চলো শুরু করি বেশি কথা না বলে। ফার্স্ট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেন? দেখো 1 নম্বর কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ দেখো গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেন? ওকে, কোশ্চেনটা দেখো তোমাদের কাছে অনেকের কাছে নতুন টাইপের কোশ্চেন মনে হতে পারে। অপশান দেখো মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ আহমেদ অ্যান্ড শঙ্করন নায়ার। অ্যাট ফার্স্ট আগে তোমাদের জানতে হবে যে ভাইসরয় কার্যনির্বাহী পরিষদ, হোয়াট ইজ ভাইসরয় কার্যনির্বাহী পরিষদ। দেখো কার্যনির্বাহী পরিষদ বর্তমানে যেটাকে আমরা ক্যাবিনেট ক্যাবিনেট মিনিস্ট্রি হিসাবে দেখি, অর্থাৎ যে ক্যাবিনেট মন্ত্রিত্ব, যেটা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রধানমন্ত্রী যেমন ক্যাবিনেট সচিব ক্যাবিনেট মন্ত্রিত্ব থাকছে, তো সেই টাইপেরই এই বিষয় যে সেই সময় ভাইসরয় যে ছিলেন তার কার্যনির্বাহী পরিষদে সদস্য থাকতো। তো সেই সময় ভারতেরও একজন ছিল। যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল, তাই তো 13ই এপ্রিল। উত্তরে আসছি, তার আগে কয়েকটা ইনফরমেশন দিয়ে নিই। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919-এর 13ই এপ্রিল হয়েছিল। সেই সঙ্গে আরও দু একটা জিনিস জানো, যে সেই সময় ভাইসরয় কে ছিলেন, তাহলে ভাইসরয় কে ছিলেন কে? লর্ড সেমসফোর্ড। যে কয়েকটা কোশ্চেন তোমাদের এখান থেকে আসতে পারে। প্রেক্ষাপট কী ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ছিল, দেখো, ঠিক 1919 সালে রাওলাট আইন পাস হয়। 1919 সালে রাওলাট আইন পাস হয়, যেটা ছিল কালা আইন। ভারতীয়রা তার নাম দিয়েছিল কালা আইন, আখ্যা দিয়েছিল রাওলাট অ্যাক্ট। এর বিষয়বস্তু কী ছিল? রাওলাট অ্যাক্টের বিষয়বস্তু ছিল যে কোনো ব্যক্তিকে বিনা কারণে গ্রেপ্তার করে রাখতে পারে। তো সেই হিসাবে সেই সময় সৈফুদ্দিন কিসলু এবং সত্যপাল মালিক, এই দুজনকে গ্রেপ্তার করে রাখে। তো তারই প্রতিবাদে সেই সময় জালিয়ানওয়ালাবাগে একটা সভা ডাকা হয়। তো সেই সভাকে কেন্দ্র করে, সেই সভা যাতে তার পূর্ণরূপে যাতে সভাটাকে যাতে প্রস্ফুটিত না করতে পারে, সেই কারণে সেই সময় তার বিরুদ্ধে ইংরেজদের সেই সময় জেনারেল ডায়ার তাদের বিরুদ্ধে গণহত্যা শুরু করেন। অর্থাৎ সেই সময় জালিয়ানওয়ালাবাগে সমবেত জনগণ যখন একটা চারিদিকে ঘেরা একটা জায়গায় যখন মিটিং মিছিল করছে, সেই সময়তে কি করছে যে জেনারেল ডায়ার গুলির নির্দেশ দেয়, একদম ডাইরেক্ট গুলির নির্দেশ দেয়। তাতে 379 জন মতো লোক মারা যায় এবং প্রায় 1000-এর উপরে লোকজন আহত হয়। এটা সরকারি হিসাব, কিন্তু অ্যাকচুয়ালি অনেক লোক মারা যায়। সেই কারণেই এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটা কুখ্যাত ইতিহাস হিসাবে রচিত হয়ে রয়েছে। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919-এর 13ই এপ্রিল হয়েছিল। তো সেখানে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের যে সদস্য ছিল তার থেকে পদত্যাগ করেছিলেন কে? সঠিক অ্যান্সার হচ্ছে শঙ্করন নায়ার। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার শঙ্করন নায়ার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন। আর কি রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় এর প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। নাইট উপাধি ত্যাগ করেন। ওকে, তো দেখো অনেকগুলো কোশ্চেন এখান থেকে জানতে পারলে, যেগুলো তোমাদের পরীক্ষায় ভীষণভাবে উপকারী। জালিয়ানওয়ালাবাগ থেকে মোটামুটি এই কয়েকটা কোশ্চেন আসে। ইনস্ট্যান্ট যদি কোশ্চেন আসে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পিছনে মেন কারণ কী ছিল, মেন কারণ যদি ধরা হয়, তাহলে সেই সময় যে দুজন আমাদের নেতা ছিলেন, সত্যপাল মালিক এবং সৈফুদ্দিন কিসলু, এই দুজনকে গ্রেপ্তারটাই মেন উদ্দেশ্য ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। সুলতানি বংশের কোন সুলতান সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন? অর্থাৎ সুলতানি বংশ কোন সুলতানি পিরিয়ডটা সব থেকে বেশি দিন রাজত্ব করেছিলেন? তো সঠিক উত্তর কী হবে? খলজি, লোদি, দাস নাকি তুগলক? চলো উত্তর করতে থাকো, তোমরা চেষ্টা করো। তাহলে সঠিক উত্তর কি? আমরা জানি যে সুলতানি বংশ আমরা 5টা বংশ দেখতে পাই, তাই তো? প্রথম দেখতে পাই কাকে? দাস বংশ, তারপরে খলজি বংশ। পরপর আগে বংশগুলো দেখে রাখো। তুগলক বংশ, নেক্সট কে? সৈয়দ বংশ, আর একটা হচ্ছে লোদি বংশ। এই 5টা বংশ আমরা সাধারণত দেখতে পাই সে সুলতানি যুগে।
তো এই 5টা বংশ থেকে আমাদের কোশ্চেন আসে। তো চলো উত্তর করো। চলো উত্তর হবে আমার কি, তুগলক বংশ। কারণ তুগলক বংশ সেই সময় রাজত্ব করেছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত? দেখো, তুগলক বংশ সব থেকে বেশি দিন রাজত্ব করেছিল, সেটা হচ্ছে 1320 থেকে 1412 পর্যন্ত, 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তো এইখানে আর একটা বিষয় যে তুগলক বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে কোশ্চেন আসতে পারে তুগলক বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? তুগলক বংশ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক। আরেকটা এর সঙ্গে যে তুগলক বংশের রাজা ছিলেন আর একজনকে, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে কে পাগলা রাজা উপাধি দিয়েছিলেন? এলফিনস্টোন। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে। চলো নেক্সট কোশ্চেন আসি। নিচের কোন হরপ্পান সাইটে 3টি জনপদের অবশেষাংশ পাওয়া গেছে? অর্থাৎ কোন হরপ্পান সাইডে আমরা 3টে জনপদের অবশেষাংশ দেখতে পাবো? কোশ্চেনগুলো তোমাদের কাছে আশা করি সব নতুন টাইপের কোশ্চেন লাগছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে, চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট তো করবেই, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো দেখো, তাহলে অ্যান্সার কী হবে? ধোলাভিরা। ধোলাভিরাতে আমরা 3টে দেখতে পাই, মানে ধোলাভিরাতে 3টে দেখতে পাই, সেই জন্য এটার অ্যান্সার হচ্ছে ধোলাভিরা। আলমগীরপুর একদম ইউপিতে অবস্থিত, হরপ্পা সভ্যতার। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। আচ্ছা, ধোলাভিরা হচ্ছে গুজরাটে অবস্থিত, এটাও বলে দিই, গুজরাট। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। কালীবঙ্গানে কী পাই আমরা? কাঠের লাঙল পাই, কাঠের লাঙল পাই, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আলমগীরপুর ইউপিতে বললাম। মহেঞ্জোদারো তো জানোই, মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা লারাকানা উপদেশে অবস্থিত। তো এই মহেঞ্জোদারোতে আমরা কী পাই? এক সব থেকে যেটা বিষয় হচ্ছে বৃহৎ স্নানাগার, ব্রোঞ্জের ড্যান্সিং গার্ল, ওকে। তাহলে এই কয়েকটা জিনিস আমাদের এখান থেকে জানা উচিত। ধোলাভিরা জানো যে এটা হচ্ছে, ধোলাভিরা থেকে আরেকটা জিনিস জেনে রেখো যে ধোলাভিরা সব থেকে জল নিকাশি ব্যবস্থার দিক থেকে উন্নত ছিল, জল নিকাশি ব্যবস্থা সব থেকে ডেভেলপড ছিল। ওকে, তাহলে আমরা 3 নম্বর কোশ্চেন কমপ্লিট করলাম। চলো 4 নম্বর কোশ্চেন আসি। দারাশিকো কী শিরোনামে উপনিষদগুলো ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন? দেখো, দারাশিকো কি বলেছে? দারাশিকো কী শিরোনামে উপনিষদগুলি ফরাসি ভাষা অনুবাদ করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দারাশিকো কে ছিল সেখান থেকে আগে জানতে হবে। চলো উত্তর কী হবে? উত্তর হবে সিরি আকবর। উত্তরটা আগে বলে দিলাম, সিরি আকবর। এবার দারাশিকো থেকে দেখো, দারাশিকো মোটামুটি 52টা উপনিষদ অনুবাদ করেছিল, প্রায় 52টা উপনিষদ অনুবাদ করেন। এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে যে দারাশিকো কে ছিলেন? দারাশিকো ছিল আমরা জানি শাহজাহানের পুত্র, তাই তো? দারা ছিল শাহজাহানের পুত্র। শাহজাহানের কটা পুত্র ছিল তোমরা জানো? শাহজাহানের 4টে পুত্র ছিল, তার ভিতরে দারা, সুজা, ঔরঙ্গজেব, আর 4 নম্বরে ছিল মুরাদ। মুরাদ ছিল সব থেকে ছোট এবং গায়ে বলিষ্ঠ ছিল, কিন্তু মাথায় কোনো বুদ্ধি ছিল না। আর দারা সবসময় শাহজাহানের সঙ্গে থাকতো, যথেষ্ট বুদ্ধিমান এবং সাধারণত কোনো রকম এতে থাকতো না, সবসময় উপনিষদ চর্চা এইসবেই বেশি ব্যস্ত থাকতো। আর সুজা ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বলছি, সেই সময় বাংলার গভর্নর ছিল সুজা। আর ঔরঙ্গজেব ছিল মানে ভীষণ চতুর, যে কারণে এই 3 ভাইকে হত্যা করে ঔরঙ্গজেব পরের শাসক হয়ে ওঠেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? দেখো, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। তাহলে ক্যাবিনেট মিশন কবে আসে ভারতবর্ষে? ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে, তাই তো? 1946 সালে ক্যাবিনেট মিশন আসে। কী উদ্দেশ্যে এসেছিল? যে ভারতবর্ষের, আমাদের সেই সময় যে ভারতের যে সংবিধান রচনা করার দরকার, সেই সংবিধান রচনার জন্য ভারতবর্ষে ক্যাবিনেট মিশন আসে, তাই তো? সংবিধান রচনার জন্য। এবার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ক্যাবিনেট মিশন আমরা জানলাম কি, ক্যাবিনেট মিশনে সংবিধান রচনার জন্য ভারতবর্ষে এসেছিলেন। তাহলে ক্যাবিনেট মিশনে কে ছিলেন না? 3 জন সদস্য ছিল। তাহলে এর ভিতরে কে ছিলেন না দেখো, তাহলে জন সাইমন ছিলেন না। সাইমন তো আলাদা একটা ছিল, সাইমন কমিশনই ছিল আলাদা, সাইমন কমিশন। চলো সাইমন কমিশন পরে বলছি। এবার এখানে ছিল কে? এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড প্যাথিক লরেন্স। এই 3 জনের ভিতরে
মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন পেথিক লরেন্স, অর্থাৎ ওদের হেড ছিলেন পেথিক লরেন্স। আর ক্যাবিনেট মিশন থেকে এই কয়েকটা কোশ্চেন আসে। ক্যাবিনেট মিশন এসেছিলো 1946-এ। আর দেখো সাইমন এসেছিলো, সাইমন কমিশন নিয়ে একটু বলে নিই। সাইমন কমিশন গঠন হয় 1927 সালে, ভারতে আসে 1988। সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতবর্ষে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনে আমাদের ভারতে সেই সময় যে লালা লাজপত রায় পুলিশের লাঠির আঘাতে তিনি নিহত হন সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময়। ওকে, কারণ সাইমন কমিশনের সদস্য ছিল টোটাল 7 জন, টোটাল সদস্য ছিল 7 জন। তো এই সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকার কারণে ভারতীয়রা সাইমন কমিশনকে বয়কট করে। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেনে আসি। হিমালয়ের অবস্থান কোথায়? দেখো হিমালয়ের অবস্থান কোথায়? ট্রান্স হিমালয়, শিবালিক হিমালয়, মধ্য হিমালয় নাকি গ্রেট হিমালয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, চলো উত্তর করার চেষ্টা করো। দেখো একটু 6 নম্বর কোশ্চেনে একটু উত্তর করার চেষ্টা করো তোমরা, খুব ভালো কোশ্চেন কিন্তু। হিমালয়, আশা করি প্রত্যেকের উত্তর হয়েছে। চলো মধ্য হিমালয়, সঠিক উত্তর হচ্ছে মধ্য হিমালয়। এবার মধ্য হিমালয়টাকে একটু দেখে নাও। দেখো আমরা যদি ধরো এই ধরো আমার হিমালয় পর্বত, তো আমরা এইটা ধরো আমার নর্থের দিক থেকে, যদি এটাকে আমরা সাউথের দিক থেকে ধরি, অর্থাৎ এই সাইডটা ধরো আমরা সাউথের দিক থেকে যদি ধরি, এই দিকটা নর্থ, এভাবে যদি আমরা হিমালয়টাকে দেখো, আমরা ন্যাচারালি নর্থ সাউথ এভাবে হিসেব করি, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে মানে বোঝাতে চাইছি। তো সাউথের দিক থেকে যদি এভাবে ধরি, তাহলে আমাদের আউটার সাইড, যেটাকে বলছি আমরা হিমালয়ের আউটার সাইড, অর্থাৎ একদম পাদদেশ থেকে উপরের দিকে যখন ধাপে ধাপে আমরা যখন উপরে উঠছি, এই জায়গাটাকে বলি আমরা শিবালিক বা বহি হিমালয় বলা হয়, বা আউটার হিমালয়, ইংলিশে বলা হয় আউটার হিমালয়। ওকে, এই বাইরের সাইডটাকে বলা হয় আউটার হিমালয়। এরপরে যেটা থাকে দেখো, আমরা এই যে জায়গাটাকে বলছি, এই জায়গাটাকে বলছি আমরা একদম টপমোস্ট জায়গাটা, সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। তাহলে আমাদের এই জায়গাটা থাকছে, এই জায়গাটাকে, তার মানে কি আমাদের কে থাকছে? দেখো এই জায়গাটাকে যেটাকে বলছি সেটাকে বলছি আমরা মধ্য হিমালয় বা মধ্য হিমালয়, সেই জায়গাটাকে আমরা বলছি মধ্য হিমালয়। এবার এই দেখো এই জায়গাটার উচ্চতা শিবালিকের, যেমন এই মধ্য হিমালয়ের উচ্চতাটা আমাদের এটা থাকে 2000 থেকে 3000 মিটারের ভিতরে উচ্চতা থাকবে সাধারণত। ঠিক আছে, তাহলে মধ্য হিমালয়ের কোন জায়গাটা, লোকেশনটা বুঝতে পারলে ক্লিয়ার। হিমালয়ের অবস্থান বা মধ্য হিমালয়ের অবস্থান, তাহলে এটাকেই আমরা বলছি হিমালয়। ঠিক আছে, 2000 থেকে 3000 মিটার পর্যন্ত উচ্চতা থাকে। আশা করি ক্লিয়ার হলো, বুঝতে পারলে এটা। চলো এবার নেক্সট কোশ্চেনে আসি। চলো, নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? দেখো নিচের কোন নদীটি বলেছে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। আগে আমাদের জানতে হবে গ্রস্ত উপত্যকা কি। প্রত্যেকটা কোশ্চেন যদি আমরা এভাবে একটু যদি ডিপে থেকে যদি পড়াশোনা করি, আমরা 25টা কোশ্চেনের সঙ্গে এক্সট্রা ইনফরমেশন যোগ করে আমাদের এভরিডে মিনিমাম 100 থেকে 150 খানা কোশ্চেন জানা হয়ে যাবে। সেই জন্য আমি বারবার বলছি যে তোমরা এই ভিডিওগুলো স্কিপ করো না। হয়তোবা তোমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন কম দেখে তোমাদের মনে হতে পারে যে চ্যানেলের ভিডিও কন্টেন্ট তেমন নয়, কিন্তু আমি খুব রিসেন্ট ভিডিও দেওয়া শুরু করেছি। আশা করি তোমাদের কন্টেন্ট যথেষ্ট অ্যানালাইজ করে আমি কন্টেন্টগুলো দিই এবং কন্টেন্টের কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। তোমরাই কমেন্ট করবে, ভালো খারাপ সেটা তোমরা বিচার করবে, তবে আমি চেষ্টা করি তোমাদের যথেষ্ট খেটে কন্টেন্ট দেওয়ার। চলো দেখো, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, দেখো নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত বলেছে। দেখো তাহলে সঠিক উত্তর কী হবে? গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তাপ্তি। এবার গ্রস্ত উপত্যকা কি, দেখো আগে আমাদের জানতে হবে যে গ্রস্ত উপত্যকা কি। দেখো বলেছে কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। তাহলে গ্রস্ত উপত্যকা, দেখো দুটো ধরো এই আমার থাকলো, এবার কোনো কারণে দেখা যাচ্ছে এই জায়গাটা ডাউন হয়ে গিয়ে যে নদীটা তৈরি হলো সেটাকে বলছে আমরা গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, একটা সমতল ভূমিতে হঠাৎ করে একটা জায়গায় হয়তো ডাউন হয়ে গেলো, এবার দুই দিক উঁচু হয়ে গেল, তাহলে দুই দিকে দুটো পর্বত হলো, মাঝে যে নদীটা তৈরি হলো সেটাকে বলছে আমরা গ্রস্ত উপত্যকা। তাহলে এই তাপ্তি নদী যেহেতু তৈরি হয়েছে, তাহলে দুই দিকে দুটো পর্বত থাকার কথা। তাহলে দুই দিকে কী পর্বত রয়েছে? দেখো দুই দিকে পর্বত রয়েছে, তাহলে আমাদের একদিকে রয়েছে সাতপুরা এবং অপর দিকে রয়েছে অজন্তা। সাতপুরা আর আরেক দিকে রয়েছে আমাদের অজন্তা পর্বত। কোশ্চেন আসতে পারে তোমাদের যে সাতপুরা এবং অজন্তা পর্বতের মাঝে কোন নদী অবস্থিত? তাপ্তি নদী। ওকে, ক্লিয়ার হলো? দেখো তাহলে গ্রস্ত উপত্যকা বিষয়টা ক্লিয়ার। চলো এবার নেক্সট কোশ্চেন আসি। নিম্নলিখিত কোন নদীর
উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে? নর্মদা, শতদ্রু, কাবেরী নাকি মহানদী? সঠিক উত্তর হচ্ছে নর্মদা। সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত? গুজরাটে। গুজরাটে অবস্থিত নর্মদা নদীর উপরে। তো শতদ্রু নদীর উপরে আমরা কি বাঁধ দেখতে পাবো? যদি কোশ্চেন করি আমি, শতদ্রু নদীর উপরে ভাকরা নাঙ্গালা বাঁধ। এটা কোথায় দেখতে পাবে? পাঞ্জাব অ্যান্ড হিমাচল প্রদেশ। পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে আমরা ভাকরা নাঙ্গালা বাঁধ দেখতে পাবো। আচ্ছা, কাবেরী নদীর উপর আমরা কি বাঁধ দেখতে পাই যদি বলা হয়? মেত্তুর ড্যাম। মেত্তুর ড্যাম খুব গুরুত্বপূর্ণ একটা ড্যাম, মেত্তুর ড্যাম কাবেরী নদীর উপরে। মহানদীর উপরে দেখতে পাবো কি আমরা? হীরাকুদ। হীরাকুদ, মহানদীর উপরে হীরাকুদ। এটা কোথায় অবস্থিত? উড়িষ্যায়। মোটামুটি এই কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে। চলো নেক্সট কোশ্চেনে আসি। 9 নম্বর, ভারতের সর্বাধিক খনিজ সম্পদ পূর্ণ শিল্প সিস্টেম হলো? কুডাপ্পা সিস্টেম, বিহার ঝাড়খণ্ড সিস্টেম, গড়বানা সিস্টেম নাকি ধারওয়াড় সিস্টেম? সঠিক উত্তর হচ্ছে ধারওয়াড় সিস্টেম। ঠিক আছে, খনিজ সম্পদ পূর্ণ শিল্প সিস্টেম হলো ধারওয়াড় সিস্টেম। চলো নেক্সট কোশ্চেন আসি। কুডাপ্পা হচ্ছে কুর্নালে অবস্থিত, কুডাপ্পা কর্ণাটক অবস্থিত, বিহার ঝাড়খণ্ডে অবস্থিত। বিহার ঝাড়খণ্ড এটা তো জানোই, গন্ডওয়ানা সিস্টেম। চলো নেক্সট কোশ্চেনে আসি। নিম্নলিখিত কোন রাজ্যটি কোন জেলাটি বেমানান বলেছি? কৈগা কর্ণাটক, রাওয়াতভাট্টা রাজস্থান, মোপান্ডাল তামিলনাড়ু নাকি পুগা হিমাচল প্রদেশ? দেখো এইটা ভুল আছে। পুগা হয় কোথায় আমাদের? পুগা হচ্ছে লাদাখ। আর হিমাচল প্রদেশে রয়েছে মণিকর্ণিকা। এই লাদাখের মণিকর্ণিকা এবং হিমাচল প্রদেশের পুগা, হিমাচল প্রদেশের মণিকর্ণিকা এবং লাদাখের হচ্ছে পুগা, এই দুটো হচ্ছে ভূতাপীয় শক্তির জন্য বিখ্যাত। ভূতাপীয় শক্তির জন্য। ভারতবর্ষে ভূতাপীয়, স্পেলিংটা মিস্টেক হলো, ভূতাপীয় শক্তির জন্য বিখ্যাত। এগুলো অবশ্যই খাতায় তোমরা নোট করে রাখবে, কারণ এগুলো তোমরা হয়তো পড়তে পড়তে অনেকে ঠিক জায়গাগুলোকে ধরতে পারো না যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। আমি একদম ঠিক যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেখান থেকেই কোশ্চেন করাচ্ছি তোমাদের। দেখো তাহলে ভূতাপীয় শক্তি কৈগা কোথায় অবস্থিত? কৈগা কর্ণাটক অবস্থিত। কৈগা, রাওয়াতভাট্টা রাজস্থান অবস্থিত। এই কৈগা অ্যান্ড কর্ণাটক, এই দুটো, রাওয়াতভাট্টা, এই দুটো হচ্ছে পারমাণবিক শক্তি কেন্দ্র। পারমাণবিক শক্তি কেন্দ্র। আর মোপান্ডাল এটা হচ্ছে বায়ু শক্তি কেন্দ্র। ভারতবর্ষের সব থেকে বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র মোপান্ডাল। ওকে, তামিলনাড়ুতে অবস্থিত। চলো তারপরে 11 নম্বর কোশ্চেন আসি। নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয়? দেখো পূর্ব উপকূল, আমরা জানি ভারতবর্ষে যদি এই আমাদের থাকে, এই সাইডটাকে আমরা বলছি পশ্চিম উপকূল, অ্যান্ড এই দিকটা আমরা বলি কি? পূর্ব উপকূল। তাহলে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলে আমাদের পূর্ব উপকূলকে বে অফ বেঙ্গল থাকে, অ্যান্ড এদিকে থাকে আরব সাগর আমাদের। তাহলে আরব সাগর আর এদিকে বে অফ বেঙ্গল, এরা বলা হচ্ছে পূর্ব উপকূলের বন্দর নয়। পূর্ব উপকূলে পারাদ্বীপ উড়িষ্যাতে অবস্থিত, এরকম জায়গায় উড়িষ্যাতে অবস্থিত পারাদ্বীপ। তারপরে কি নিউ তুতিকোরিন তামিলনাড়ুতে অবস্থিত, এটাও আমাদের পূর্ব উপকূলের ভেতর পড়ে। চেন্নাই, তাও আমাদের পূর্ব উপকূলের ভেতর পড়ছে। তাহলে চেন্নাই, নিউ তুতিকোরিন এগুলো সবই আমাদের পূর্ব উপকূলের ভেতর পড়ছে। কান্ডালা একমাত্র এক্সেপশনাল, কান্ডালা গুজরাটে অবস্থিত। গুজরাট কোথায়? পশ্চিম উপকূলে। তাই তো, গুজরাট হচ্ছে আমাদের পশ্চিম উপকূলে। সঠিক উত্তর কি? গুজরাট। চলো নেক্সট কোশ্চেন। গ্লাস কাঁচ নিচের কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? দেখো গ্লাস কাঁচ খুব ভালো কোশ্চেন, এবং গ্লাস কাঁচ কোন এতে দ্রবীভূত হয়? 12 নম্বর কোশ্চেন। চলো সবাই উত্তর করার চেষ্টা করো। HF, অর্থাৎ HF এর ফুল ফর্ম হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তোমরা HNO-তে কি দ্রবীভূত হয় জানো? এটাতে সোনা হয়, এটা তোমাদের প্রত্যেকের জানো যে HNO-তে নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডে সোনা দ্রবীভূত হয়। বাট যদি বলা হয় গ্লাস বা কাঁচ কিসে দ্রবীভূত হয়, তাহলে হবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেনে আসি আমি। সবচেয়ে ভারী মৌলের নাম কি? সবচেয়ে ভারী মৌলের নাম চেয়েছি। সবচেয়ে ভারী মৌল কী কী আছে দেখো? সোনা, কোবাল্ট, সীসা অ্যান্ড ইউরেনিয়াম। সঠিক উত্তর কি? সবচেয়ে ভারী মৌল, এখানে প্রত্যেকে জানা কোশ্চেন, এটা কমন কোশ্চেন। সবচেয়ে ভারী মৌল এখানে হচ্ছে ইউরেনিয়াম, তাই না? এখানে যদি ধরি তাহলে সবচেয়ে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের পারমাণবিক ভর
পারমাণবিক ইউরেনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 238। সব থেকে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম। চলো নেক্সট কোশ্চেন আসি, রক্তের গ্রুপ কি আবিষ্কার করেন? রক্তের গ্রুপ আবিষ্কার করেন, দেখো অপশানগুলো একটু, অ্যান্সার হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে রক্তের গ্রুপ আবিষ্কার করেন। আমরা যে রক্তের এ বি এবং এ বি ও এই যে রক্তের গ্রুপ আমরা আবিষ্কার করেছি, সেই রক্তের গ্রুপটা আবিষ্কার করেছিল কার্ল ল্যান্ডস্টেইনার। ওকে, 1901 সালে আবিষ্কার করেন রক্তের গ্রুপ। চলো তারপরে নেক্সট কোশ্চেন আসি, নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয়? অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স মানে ভিটামিন বি ভিতরে পড়ে না কোনটা? দেখো আমরা ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে B1 B2 B3 B5 B6 এভাবে আমরা ভিটামিন দেখতে পাই B12 পর্যন্ত। তো বলেছে কোনটি বি কমপ্লেক্সের ভিতরে পড়ে না? ফলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, থায়ামিন নাকি অ্যাসকর্বিক অ্যাসিড? প্রত্যেকে জানা যে অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন BC, ভিটামিন সি যেটা সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড আমরা জানি। তাহলে আমরা এখানে দেখো বি কমপ্লেক্স বলেছে, তাহলে ফলিক অ্যাসিড কোনটাকে বলি আমরা? নিশ্চয়ই এটা হচ্ছে B1 হচ্ছে ফলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন হচ্ছে B2, আর থায়ামিন হচ্ছে, দেখো থিয়ামিন বা থায়ামিন বলো, এটা হচ্ছে আমাদের B1, সরি আমি ভুল বললাম একটু, ফলিক অ্যাসিড B1 না B7, আর থায়ামিন হচ্ছে B1। ঠিক আছে, এই কটা হচ্ছে ভিটামিন আমাদের বি কমপ্লেক্সের ভিতরে পড়ে। চলো তারপরে নেক্সট কোশ্চেন আসি, ছত্রাক হলো এমন উদ্ভিদ যার অভাব, দেখো ছত্রাক হলো এমন উদ্ভিদ যার অভাবে কি হয়? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ক্লোরোফিল এ কোনোটি নয়। ছত্রাকে কি থাকে না? ছত্রাকে আমরা জানি ক্লোরোফিল থাকে না, তাই তো? তাহলে ছত্রাকে ক্লোরোফিল আমরা দেখতে পাবো না, অর্থাৎ ছত্রাকে ক্লোরোফিল থাকে না। চলো নেক্সট কোশ্চেন, কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত? খুব ভালো কোশ্চেন। দেখো কাভাদি এবং কারাগাম এটা তামিলনাড়ু, সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। কাভাদি এবং কারাগাম এই তামিলনাড়ুতে। দেখো কাভাদিটা হচ্ছে বাঁশ এবং কাঠ কাঁধে নিয়ে মন্দিরে যায়, একটা রিচুয়াল ওদের তামিলনাড়ুতে। তো বাঁশ এবং কাঠ কাঁধে নিয়ে মন্দিরে যাবে, এটা হচ্ছে কাভাদি উৎসব। আর কারাগাম উৎসব যেটাকে বলা হয় সেটা হচ্ছে মাথায় তোমার সাজানো আসবাবপত্র, এই আসবাবপত্র বলা হচ্ছে বিভিন্ন রকম পাত্র নেবে, সে মাটির কলসি হতে পারে বা বিভিন্ন রকম যা কিছু হতে পারে না, মাথার উপরে সাজিয়ে পরপর সাজিয়ে সেটা নিয়ে মন্দিরে যাবে, এটাই হচ্ছে কারাগাম উৎসব, ওদের রিচুয়াল আর কি। তো কাভাদি এবং কারাগাম উৎসব আমাদের কোথায় দেখতে পাবো? তামিলনাড়ু। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত? গোল গম্বুজ আমরা কোথায় দেখতে পাই? পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? তাহলে কর্ণাটকে গোল গম্বুজ কে আবিষ্কার করেছিল, কে তৈরি করেছিল? গোল গম্বুজ কর্ণাটকে বিজাপুরে অবস্থিত। বিজাপুরের সুলতান কে ছিল সেই সময় যখন গোল গম্বুজ তৈরি হয়? সেই সময় বিজাপুরের সুলতান ছিল মোহাম্মদ আদিল শাহ। ওকে, ক্লিয়ার হলো? তাহলে দেখো গোল গম্বুজ। চলো তারপর নেক্সট কোশ্চেন আসি, 10 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র? অর্থাৎ ভারত, ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট। একটু ভিডিওটা আজকে বড় হয়ে গেল, কারণ এক্সট্রা ইনফরমেশন প্রচুর দিচ্ছি বলে হয়তো বড় হয়ে গেল। দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র? তাহলে আধা ফেডারেল কি এখানে বলেছে কে? এটা হবে আমাদের কেসি হয়ার। ওকে, তাহলে ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র বা কোয়াসি ফেডারেল স্টেট বলেছিলাম কেসি হয়ার। চলো তারপরে নেক্সট কোশ্চেন আসি, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে। দেখো ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্বাধীনতার অধিকার রয়েছে কত নম্বর আর্টিকেলে? স্বাধীনতার অধিকার রয়েছে আমরা জানি 19 থেকে 22 নম্বর আর্টিকেলের ভিতরে। 19 নম্বর আর্টিকেলে কটা স্বাধীনতার অধিকার দেখতে পাবো আমরা? 6টি স্বাধীনতার অধিকার দেখতে পাই 19 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, তাহলে 19-এ আমরা 6টি স্বাধীনতার অধিকার দেখতে পাবো। তাহলে 19 থেকে 22 হচ্ছে ভারতের স্বাধীনতার অধিকার দেখতে পাবো। চলো তারপরে নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? দ্বিতীয় খণ্ড দেখো আমরা পার্ট 2 যেটাকে বলছি পার্ট 2 আর্টিকেলে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আর এটা কি পঞ্চম খণ্ড। তার মানে দেখো আমাদের এখানে একটু দেখো পঞ্চম খণ্ড অর্থাৎ মৌলিক কর্তব্য কোথায় দেখতে পাই আমরা? পার্ট 4 এতে দেখতে পাই না?
তাহলে মৌলিক কর্তব্য দেখতে হবে আমরা পার্ট 4-এ যদি আর্টিকেলের দিক থেকে দেখি 51 নম্বর আর্টিকেলে 51 নম্বর আর্টিকেলে আমরা মৌলিক কর্তব্য দেখতে হবে। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে। এখানে সঠিকভাবে মিলছে না বলেছে, তাহলে পঞ্চম খণ্ড এটাই মিলবে না। চলো তারপরে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাশ হওয়া যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করে? 22 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাশ হওয়া যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করে? 22 নম্বর কোশ্চেন। তাহলে অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করবে কোথায়? 22 নম্বর। তাহলে দেখো, আমরা তার মানে কি বলতে চাইছি যে রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা, রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা কোথায় দেখতে পাই আমরা? 111 নম্বর আর্টিকেলে। তো রাষ্ট্রপতি 3 রকম ভেটো পাওয়ার রয়েছে। রাষ্ট্রপতির ভেটো পাওয়ার, রাষ্ট্রপতির 3 রকম ভেটো পাওয়ার রয়েছে। একটাকে বলা হয় 111 নম্বর আর্টিকেলে। এবার 3 রকম ভেটো পাওয়ার, একটা হচ্ছে অ্যাবসোলিউট ভেটো পাওয়ার, অ্যাবসোলিউট ভেটো পাওয়ার। 2 নম্বর হচ্ছে যেটাকে বলা হয় সাসপেন্সিভ ভেটো পাওয়ার, সাসপেন্সিভ ভেটো পাওয়ার। আর 4 নম্বর হচ্ছে আমাদের 3 নম্বর, 4 নম্বর বলছি, 3 নম্বরে যেটা রয়েছে পকেট ভেটো। দেখো, রাষ্ট্রপতি যখন ধরো কোনো বিল উভয় এতেই যখন পাস হচ্ছে, তো রাষ্ট্রপতি সেটাকে কি করতে পারে? পকেট ভেটো, অর্থাৎ পকেটে রেখে দিয়ে সেটাকে বলতে পারে যে সেটাকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারে। এটাই হচ্ছে পকেট ভেটো। তো এই পকেট ভেটো রাষ্ট্রপতি ইউজ করতে পারে। তো সেই জন্য ভেটো পাওয়ার রয়েছে রাষ্ট্রপতির 111 নম্বর আর্টিকেলে। এটা মাথায় রাখবে যে রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে আমরা ভেটো পাওয়ার দেখতে পাবো। চলো নেক্সট কোশ্চেন আসি। ডিটিপি, 23 নম্বর কোশ্চেন। ডিটিপি শব্দটির সংক্ষিপ্ত রূপ কি? ডিটিপি ডেস্কটপ পাবলিশিং, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন থেকে একটা কোশ্চেন থাকে। তো ডিটিপি হচ্ছে ডেস্কটপ পাবলিশিং। চলো, ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয় কোন ক্ষেত্রকে? 24 নম্বর কোশ্চেন। ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয়, দেখো ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড আমরা বলবো, দেখো এখানে পরিষেবা, বীমা, কৃষি নাকি পর্যটন ক্ষেত্র? কৃষিক্ষেত্রকে, কারণ কৃষিক্ষেত্রে সব থেকে বেশি মানুষ, লেবার ফোর্স রয়েছে এখানে সব থেকে বেশি। কৃষিক্ষেত্রের সঙ্গে 50%-এর বেশি লোকজন ডাইরেক্ট আর ইনডাইরেক্টলি প্রায় 60%-এর উপরে হবে, কিন্তু ডাইরেক্টলি প্রায় 50%-এর কাছাকাছি লোকজন কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে। সেই কারণে অর্থনীতি মেরুদণ্ড বলা হয় কৃষিক্ষেত্রকে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। আজকে লাস্ট কোশ্চেন, নিম্নলিখিত কোন সালে ভারতের স্পেশাল ইকোনমিক জোনের নীতি কার্যকর হয়েছে? আগে বোঝো যে স্পেশাল ইকোনমিক জোন কি, হোয়াট ইজ স্পেশাল ইকোনমিক জোন? স্পেশাল ইকোনমিক জোন, সেজ যেটাকে বলি আমরা। তো স্পেশাল ইকোনমিক জোনের কারণ কি? দেখো, ভারত এই কনসেপ্টটা নিয়েছিল, ভারত সরকার। কারণ হচ্ছে ভারতে যখন তোমার ভারতের বেশি পরিমাণে মানুষজনকে কাজের সাথে নিয়োগ করার জন্য বিভিন্ন রকম ফরেন ইনভেস্টরদেরকে ভারতে স্বাগত জানানোর জন্য, অর্থাৎ তাদের জন্য কিছু সুযোগ সুবিধা দেওয়া, লাইসেন্সের ব্যবস্থা আরও ইজি করা, তাদেরকে বিনা শুল্কে জমি দেওয়া, এই সমস্তগুলো করা হতো। কারণ কি, যাতে তারা বড় বড় কোম্পানি ভারতে এসে এস্টাবলিশ করে এবং সেই কোম্পানিতে ভারতের লোকজন কাজ করতে পারে, এটাই মেন উদ্দেশ্য। তো এই স্পেশাল ইকোনমিক যে কার্যকর, দেখো নীতি কার্যকর হয়েছে বলেছে, নিম্নলিখিত কোন সালে ভারতের স্পেশাল ইকোনমিক জোনের নীতি কার্যকর হয়েছে? তাহলে কার্যকর যদি বলা হয় স্পেশাল ইকোনমিক জোনের, এটা আমাদের কিন্তু উত্তর হবে 2000। যদি বলা হয় কার্যকর বলেছে, তাহলে 2000 সাল, নভেম্বর 2004 সালে কার্যকর হয়েছে। আর এটা হচ্ছে আমাদের আইন, মানে আইন আকারে পাশ হয়েছে 2001 অ্যাক্ট হয়েছে, এটা 2005-এ ফেব্রুয়ারি 2005-এ অ্যাক্ট হয়েছে, এবং এটা লাগু হয়েছে আমাদের 2006-এ। কিন্তু এটা কাজ শুরু করে 2006-এ, ঠিক আছে। এটা কাজ শুরু করে হচ্ছে 2006-এ, ভালো করে বুঝে রাখো, কাজ শুরু করে 2006-এ, কাজ শুরু করে 2006-এ। আর অ্যাক্ট অর্থাৎ আইন হিসাবে চালু হয়েছে 2005-এ, আর এটা প্রথম নীতি কার্যকর হয়েছিল 2000 সালে, ঠিক আছে। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে আমাদের তাহলে প্রথম স্পেশাল ইকোনমিক জোন হিসাবে কোনটাকে আমরা ফার্স্ট স্পেশাল ইকোনমিক জোন হিসাবে পাবো? তাহলে আমাদের দেখো 1965 সালে কান্ডালা জানো তো, কান্ডালা গুজরাটের একটি বন্দর, যেটা বিনা শুল্কে ভারতবর্ষের প্রথম শুল্কমুক্ত বন্দর। তো এই 1965 সালে কান্ডালা প্রথম স্পেশাল ইকোনমিক জোন হিসাবে সেই সময় কাজ শুরু করে, কিন্তু এটা 2000 সালে যখন আইনটা কার্যকর হয়, তো তারপরে যখন ফার্স্ট কার্যকর শুরু করে, তো তারপরে এটা কিন্তু ফার্স্ট কাজ শুরু করে স্পেশাল ইকোনমিক জোনের, কিন্তু কাজটা শুরু করে পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি বলা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনটা প্রথম স্পেশাল ইকোনমিক জোন,
তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্পেশাল ইকোনমিক জোন যদি ধরা হয় তাহলে হবে হচ্ছে ফলতাপ। ফলতাপ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট স্পেশাল ইকোনমিক জোন পরীক্ষায় আসে ফলতাপ। ফলতা হচ্ছে সাউথ 24 পরগনায় অবস্থিত। তাহলে বুঝতে পেরেছ, আমার আজকের 25টা কোশ্চেন কমপ্লিট হলো। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এইরকম ভিডিও পেতে চাইলে বা এরকম ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাস, আর আমার প্রচুর জানো লাইভ ক্লাস নিই, যেগুলো আমাদের পেড ব্যাচের ক্লাস, সেগুলো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে ফ্রি ক্লাস প্রোভাইড করি, কিছু কিছু ক্লাস। যদি এরকম ক্লাস তোমাদের করার ইচ্ছা থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আর সেই সঙ্গে এই ক্লাসের পিডিএফটা তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ, বাই।